সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা আমাদের চ্যানেলে ৩ টে ছোট, ছোট জিনিস সম্পর্কে জানবো। একটা রয়েছে ব্রেক অফ বাল্ক, আর তারপরে রয়েছে হচ্ছে ল্যান্ড ব্যাংকিং জিনিসটা কি, ভূমির ল্যান্ড ইউজের পোর্শন থেকে, এবং আরেকটা রয়েছে ম্যালথাসের যে থিওরি রয়েছে সেই ম্যালথাসের ট্রিপ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ৩টে জিনিস সম্পর্কে আমরা জেনে নিব। প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি ব্রেক অফ বাল্ক। ব্রেক অফ বাল্ক ব্রেক অফ বাল্ক জিনিসটা কীরকম বলা হয়েছে যে একটি ভৌগোলিক অবস্থান যেখানে দীর্ঘ দূরত্ব মানে অনেকটাই দূরত্ব পরিবহনের মাধ্যমে কোনো একটি পণ্যকে স্থানীয় বা কোনো বিভিন্ন কারণে স্থানান্তরিত করা হয়ে থাকে। এবারে সেই বড় আকারের বা স্তূপীকৃত কোনো একটা পণ্য যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, অর্থাৎ হয়তো তাকে জলপথে আনা হয়েছে, জলপথে আনার পর তাকে স্থলপথে, রেলপথ বা সড়কপথের মাধ্যমে অন্য কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে প্রথমে জলপথে তাকে আনা হলো পরে তাকে রেলপথে বা সড়কপথে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। তার মানে যে জায়গাটায় এই যে কাজটা হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্রেক অফ বাল্ক। তার মানে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটা কি না, পরিবহনের মাধ্যমের পরিবর্তন, অর্থাৎ হয়তো একটা মাধ্যম থেকে এসেছিল, যেমন এখানে বলা হয়েছে যে জাহাজে এসেছিল, জাহাজ থেকে ট্রেনে বা জাহাজ থেকে ট্রাকে করে, বড় বড় ট্রাকে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। এটা একটা বিষয়। পণ্য বিভাজন, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো এসেছিল, তারপরে সেটাকে প্যাকেজ করে বা আলাদা আলাদা গাড়িতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হতে পারে, এটাও হতে পারে। বা শিল্পের বিকাশ, অর্থাৎ এই বিন্দুগুলিতে পণ্যকে খালাস মানে নামানো এবং গুদামজাতকরণ অর্থাৎ স্টোরেজ করে রাখার সুবিধা প্রায় বড় বড় শিল্পাঞ্চল বা বাণিজ্যিক শহর গড়ে ওঠে। অর্থাৎ যেখানে এই কাজগুলো হয়ে থাকে সেইখানে পণ্য নামানো বা তাকে স্টোরেজ করে রাখা বা তাকে বিভাজন, এই সমস্ত কাজ করার জন্য বেশ কয়েকটা ছোটো ছোটো তোমার আছে শিল্প গড়ে ওঠে। উদাহরণ কি, যেমন বলা আছে কি সমুদ্র বন্দর, সমুদ্রের বন্দরের কাছে ঘটে থাকে, এটি সাধারণত উদাহরণ। বড় কন্টেনারের জাহাজ থেকে পণ্যটাকে বন্দরে নামানো হয় এবং সেখান থেকে তার ট্রাকে করে বা রেলে করে দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের ভিতরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। যেমন এর জন্য আমাদের কলকাতার হলদিয়া বন্দর একটি গুরুত্বপূর্ণ ব্রেক অফ বাল্ক পয়েন্ট। তার কলকাতার হলদিয়া বন্দর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্রেক অফ বাল্ক পয়েন্ট। আর বিমানবন্দরের ক্ষেত্রেও সেম, তখন একটা আন্তর্জাতিক কার্গো প্লেন থেকে পণ্য নামানো হলো, তারপর ছোটো ছোটো কুরিয়ারে করে বিভিন্ন জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হলো, এটাও হতে পারে। বা বড় রেলের জংশন, বড় বড় মালগাড়ি যেটা রয়েছে, মালগাড়িতে করে তোমার বিভিন্ন রকমের জিনিস হলো, তোমার হচ্ছে গম, ধান, চাল বা সার, কীটনাশক সার, ওষুধ এলো, তারপর সেখান থেকে তাকে ট্রাকে করে বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়া। বা সিমেন্ট, এই সমস্ত বিষয়গুলো যেগুলো বহন করা হয়ে থাকে সেগুলো তারা ট্রেনে যখন আসে, একটা ট্রেনে অনেকগুলো জিনিস থাকে, সেগুলোকে ছোটো ছোটো করে বিভাজন করে দিয়ে ট্রাকে করে বিভিন্ন ছোটো ছোটো স্থানে পাঠিয়ে দেওয়া হয়। তো যেখানে এই সমস্ত কাজগুলো হয়ে থাকে সেটাকে বলা থাকে কি ব্রেক অফ বাল্ক, একদম সোজা বিষয়। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি ল্যান্ড ব্যাংকিং। ল্যান্ড ব্যাংকিং এটা আমাদের ভূমি ল্যান্ড ইউজ পোর্শন থেকে রয়েছে, ভূমির ব্যবহারের পোর্শন থেকে রয়েছে। ল্যান্ড ব্যাংকিং হলো কোনো একটি সরকারি সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো একটা অলাভজনক একটা সংস্থা, যারা কি করছে না ভবিষ্যতের জনকল্যাণমূলক কোনো কাজ বা নগরের সম্প্রসারণ বা পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে কি করবে না পরিকল্পিতভাবে জমিটিকে অধিগ্রহণ করবে এবং তা নিয়ন্ত্রণে রাখাকে বোঝায় ভূমির পরিকল্পনা বা ল্যান্ড ইউজ প্ল্যানিং। এটা একটা বিষয়। এর বিষয়টা কি না সুপরিকল্পিত নগরায়ণ, তাহলে পতিত জমি বা ফাঁকা স্থান যেটা কোনো হচ্ছিল না সেটাকে তারা অধিগ্রহণ করবে, দিয়ে তাকে প্ল্যানিং সিটি যেটাকে আমরা বলে থাকি বা আরবানাইজেশন করবে প্লেন করে। এটি বড় শহর থেকে, একটি শহর যখন বড় হতে থাকে তখন ভবিষ্যতে সেখানে রাস্তাঘাট, পার্ক, স্কুল, হাসপাতালের প্রয়োজন হয়ে থাকে। ল্যান্ড ব্যাংকিংয়ের মাধ্যমে কী করা হয়ে থাকে, সরকার আগেভাগেই সেই নির্দিষ্ট জমিগুলোকে চিহ্নিত করে রাখে যাতে পরবর্তীকালে অপরিকল্পিতভাবে বাড়িঘরকে কোনো ভেঙে তৈরি করতে না হয়, এইরকম একটা বিষয়। নেক্সট যেটা বলেছে কি ভূমির পুনরুদ্ধার। অনেক সময় দেখা যায় যে পরিত্যক্ত শিল্পাঞ্চল বা অবহেলিত জমিতে ল্যান্ড ব্যাংকিংয়ের মাধ্যমে সরকার নিয়ন্ত্রণে নেয় এবং সেই জমি পরিষ্কার করে পরিবেশ বান্ধব বিভিন্ন রকমের প্রকল্প বা জনহিতকর কাজ অর্থাৎ জনকল্যাণমূলক বিভিন্ন কাজের উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করে থাকে। নেক্সট যেটা বলেছে কি পরিবেশ ও কৃষি জমির সংরক্ষণ, অর্থাৎ ভৌগোলিক ভারসাম্য বজায় রাখার জন্য অনেক সময় বনভূমি, জলাভূমি বা উর্বর কৃষি জমিকে ল্যান্ড ব্যাংকিং অন্তর্ভুক্ত করা হয়, যাতে সেখানে কোনো বসতি বা কলকারখানা তৈরি করতে গিয়ে না পারে। অর্থাৎ ফাঁকা জমি পড়ে সেখানে তো কবজা করে নিয়ে ঘরবাড়ি বা রাস্তাঘাট বা তোমার হচ্ছে কলকারখানা তৈরি করে দিতে পারে। তাই ওই সমস্ত যাতে করতে না পারে সেটাকে নিয়ে সেটাকে বলবো কি আমরা কনজারভেশন অফ ল্যান্ড ব্যাংকিং। আর নেক্সট এটা বলা আছে কি আবাসন সংকট নিরসন। শহরাঞ্চলের নিম্নবিত্ত বা যারা মধ্যবিত্ত সাশ্রয়ী আবাসন হয়ে থাকেন তারা নিশ্চিত করতে সরকার আগে থেকে জমি কিনে রাখে এবং এতে ভবিষ্যতে জমির দাম বাড়লেও সরকার কম মূল্যে প্লট বা ফ্ল্যাটগুলিকে দিতে পারে। তার মানে এখানে যদি আমরা বিষয়টাকে দেখি, মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে যে অব্যবহৃত বা যেটা ব্যবহার হচ্ছে না বা রয়েছে সেটাকে প্ল্যানিংয়ের জন্য হোক বা কোনো পরিকল্পনার জন্য হোক সরকার আগে থেকে অধিগ্রহণ করে রাখবে, দিয়ে সেটাকে পরবর্তীকালে বিভিন্ন রকম বা বিভিন্নভাবে বা বিভিন্ন উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করতে পারে।
গেল বিষয়। নেক্সট আমাদের যেটা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি ম্যালথাসের ট্র্যাপ, যেটা ম্যালথাস জনসংখ্যার বৃদ্ধির সংক্রান্ত থিওরিতে তিনি ব্যাখ্যা করেছেন। তার মধ্যে কিছু সমস্যা বা ভুল ত্রুটিগুলোকে তিনি এখানে বলেছেন। কি বলেছেন? না, ম্যালথাসের ট্র্যাপ বা ম্যালথাসের ফাঁদ যেটা হলো কি অর্থনীতি ও জনসংখ্যার তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা। তার মানে দুটো বিষয়, একটা হচ্ছে অর্থনীতি এবং জনসংখ্যা তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস 1798 সালে তার এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে বিষয়টাকে তুলে ধরেছেন। তিনি কি বলছেন? না, বলেছেন এমন একটি পরিস্থিতি যেখানে জনসংখ্যার বৃদ্ধির হার খাদ্য উৎপাদনের হারের চেয়ে অনেক বেশি থাকে। মানে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে খাদ্য উৎপাদনের হারের থেকে তার অনেকটাই বেশি, যার ফলে মানুষ চিরকাল দারিদ্র এবং অভাবের চক্রে আটকে পড়বে। কারণ জনসংখ্যা তো ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে কিন্তু খাদ্যের উৎপাদনটা ঠিক সেরকম হারে বাড়ছে না। তাহলে তাদের যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে যে খাদ্যের চাহিদা যেটা বৃদ্ধি পাওয়ার কথা সেটা তো বেড়েই যাচ্ছে, কিন্তু প্রয়োজনীয় আমাদের খাদ্যটা উৎপন্ন হচ্ছে না। ফলে খাদ্যের যে অভাব সেটা একটা চিরস্থায়ী হয়ে থেকে যাচ্ছে। এই বিষয়টাকে তিনি দুটি ভিন্ন হারের কথা বলেছেন। একটা তিনি বলছেন জনসংখ্যা, যেটা আমরা আগেই থিওরিতে পড়েছি, যে তিনি বলেছেন জনসংখ্যা সবসময় জ্যামিতিক হারে বাড়ে, অর্থাৎ ১ থেকে ২, ২ থেকে ৪, ৪ থেকে ৮, ৮ থেকে ১৬, ১৬ থেকে ৩২ এবং এটা বাড়তে বাড়তে তিনি বলছেন ২৫ বছরে সেই জনসংখ্যাটা পুরো দ্বিগুণ হারে বাড়তে থাকবে। এটা একটা বিষয়। কিন্তু আমাদের খাদ্য উৎপাদন গাণিতিক হারে হয়। কিরকমভাবে? প্রথমে ১, ১ থেকে ২, ২ থেকে ৩, ৩ থেকে ৪, ৪ থেকে ৫। কারণ কি? আমাদের জমির পরিমাণ সীমিত বা ক্রমহ্রাসমান প্রান্তিক বৃদ্ধি। এই যে বিষয়, তার মানে তিনি বলছেন যে জনসংখ্যা সবসময় জ্যামিতিক হারে গুণোত্তর হারে বাড়তে থাকছে, কিন্তু আমাদের খাদ্য উৎপাদনটা সেই হারে বাড়ছে না। এইটা তার থিওরিতে ছিল। এবার তার বিষয়টা চলে আমাদের ট্র্যাপ বা তার যে ফাঁদের কথা তিনি বলেছেন, বিষয়টা কি? না, তিনি বলছেন যে যখন কোনো দেশের প্রযুক্তির উন্নতি হয় বা মাথাপিছু আয় বাড়ে তখন মানুষ বেশি সন্তান জন্ম দেয়। এর ফলে জনসংখ্যা দ্রুত বেড়ে যায় এবং এই যে জনসংখ্যা যেটা রয়েছে তাদের বাড়তি খাবার বা সম্পদ খেয়ে ফেলে, ফলে মানুষের জীবনযাত্রার মান আবার আগের মতন সর্বনিম্ন হয়ে যায়। অর্থাৎ তারা উন্নতি ঘটেছিল ফলে সন্তান জন্ম দিয়েছিল, জনসংখ্যাটা বেড়ে গেছিল। তাহলে জনসংখ্যা বাড়ার ফলে খাদ্যের চাহিদাটা বেড়ে যাচ্ছে, শ্রমান্বয়ের সমস্ত কিছু হারে বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে একটা সময় পরে দেখা যাবে তাদের আবার সেই খাদ্যের অভাব বা দারিদ্র্য যেটা রয়েছে সেই সীমার মধ্যে চলে আসবে এবং যেখান থেকে তারা আর বেরোতেই পারবে না। তো তারা এই যে একটা ফাঁস মানে একটা সমস্যার মধ্যে পড়ে যাবে, সেই সমস্যাটাকেই ম্যালথাস কি বলেছেন? ম্যালথাসীয় ফাঁদ বা ম্যালথাসীয় ট্র্যাপ। তারা এটা থেকে বেরিয়ে আসার উপায় কি বা এটাকে নিয়ন্ত্রণ করার উপায় কি? ম্যালথাস মনে করতেন প্রকৃতি নিজেই এই ভারসাম্য রক্ষা করতে পারে, অথবা তার ৩ ধরনের নিয়ন্ত্রণের কথা তিনি বলেছেন। একটা আছে প্রতিরোধমূলক, একটা ইতিবাচক। প্রতিরোধমূলক মানে কি? যেটা আমরা থিওরিতেই পড়েছিলাম, প্রিভেন্টিভ চেক, আর একটা হচ্ছে পজিটিভ চেক। প্রিভেন্টিভ চেকটা কিরকম? বলেছে মানুষ যদি তার স্বেচ্ছায় বা দেরিতে বিয়ে করে বা জন্ম নিয়ন্ত্রণ করে তাহলে জনসংখ্যা কমে যেতে পারে, এটা একটা কারণ। বা প্রকৃতি যদি নিজে চায় জন্ম নিয়ন্ত্রণ না করে তাহলে প্রকৃতি দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বাড়তি জনসংখ্যাটাকে কমিয়ে দেয়, যেটা আমাদের খাদ্যের সাথে জনসংখ্যাটা আবার আগের অবস্থায় ভারসাম্য চলে আসে। এইটা হলো দুটো বিষয়। তার মানে দুটো বিষয়ের মধ্যে একটা বলা আছে মানুষ যদি স্বেচ্ছায় দেরিতে বিয়ে করে বা তোমার হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করতে চায় তাহলে হবে, অথবা ওটা না হলে প্রকৃতি নিজে থেকেই নিয়ন্ত্রণ করে দেবে বিভিন্ন রকমের মাধ্যমে। তার এখানে আধুনিক কিছু প্রেক্ষাপট বা সমালোচনা রয়েছে তার এই বিষয়গুলোর উপরে। কি বলা হয়েছে? না, শিল্প বিপ্লবের পরে উন্নত দেশে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা সক্ষম হয়েছে। কারণ কি? না, কারণ প্রযুক্তির উন্নতি ঘটেছে, ফলে কৃষি ব্যবস্থার উন্নতি ঘটেছে, খাদ্য ও জ্যামিতিক হারের চেয়েও আরও দ্রুত হারে বেড়ে গেছে। মানে যেটা জনসংখ্যাকে তিনি বলেছিলেন জনসংখ্যাটা জ্যামিতিক হারে বাড়ছিল আর খাদ্যটা হচ্ছে গাণিতিক হারে বাড়ছিল। তো তিনি বলছেন এখানে বলা হয়েছে যে প্রযুক্তির উন্নতির ফলে যে খাদ্যের উৎপাদনটা সেটা জ্যামিতিক হারের চেয়েও আরও বেশি বেড়ে গেছে, ফলে আমাদের খাদ্যের সমস্যা দেখা যাচ্ছে না। বা মানুষ আয় বাড়লেও অনেক সময় অধিক সন্তানের বদলে উন্নত জীবনযাত্রাকে বেশি গুরুত্ব দিয়েছে, ফলে জনসংখ্যা যেটা তিনি বাড়ার কথা বলেছেন সেটা অতটা হারে আর বাড়েনি। মোটামুটি এই ৩টে হচ্ছে বিষয়। আজকের বিষয়ে এই ৩টে, পরে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে থ্যাংক ইউ এবং নিশ্চয়ই এই টোটাল বিষয়টা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এবং নেক্সট পার্ট কি কোন পোর্শন থেকে দরকার বা প্রয়োজন সেটা অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তীতে সেই পোর্শনটা নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।